মহাপঞ্চমী 30শে সেপ্টেম্বর 2022 শুক্রবার। আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়েছি মহীশূরের উদ্দেশ্যে। এই ট্যুরটা কন্ডাক্ট করাচ্ছেন কলকাতার প্রখ্যাত ভ্রমণ সংস্থা নতুন ঠিকানা। আমরা সেখান থেকে এগিয়ে চলেছি। বিকাল এখন 5টা। গাড়ি ছেড়েছিল হাওড়া মহীশূর এক্সপ্রেস 6:30 সময়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের লেডি ম্যানেজার, এইখানে বসে আছেন মিসেস রেনু মৌর্য। তিনি তার ফোনে নিমগ্না এবং আমরা চলেছি বাংলার প্রকৃতি দৃশ্যে নিমগ্ন থেকে। আজকে শুভ মহাপঞ্চমী 30শে সেপ্টেম্বর 2022 শুক্রবার। পথে যেমন যেমন হবে তেমন তেমন করতে পারবো, কিন্তু প্রচণ্ড রেলওয়ে সাউন্ড, কতটা সাউন্ড রেকর্ডে 1 অক্টোবর 2022 শনিবার। আমরা ঢুকে পড়েছি। গতকাল আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা ঢুকে পড়েছি অন্ধ্রপ্রদেশের মধ্যখানে। বেশ খানিকক্ষণ হলো পার হয়ে গেছি ভাইজাগ। আজকে একটা ব্যাপার, আজকে শুভ মহাষষ্ঠী। মা দুর্গা আশীর্বাদে চতুর্দিক সুফলিত হোক, এই কামনা নিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকের দিনটায়। আমরা ঢুকে পড়েছি আরেকটা স্টেশনে, নামটা ঠিক করতে পারিনি যদিও। সেই স্টেশন ইয়ার্ডের মধ্যে দিয়ে আমরা চলেছি। সকাল এখন 7টা। আরও যেরকম দৃশ্যাদি আমাদের চোখে আসবে, আমরা নিশ্চয়ই এটাকে চিত্রবদ্ধ করব। আমাদের যাত্রা হচ্ছে মহীশূর। এখনও প্রায় পুরো একদিনের পথ, অর্থাৎ কিনা আজকে রাত্রির ভোর হবে 3:45, আমরা পৌঁছবো মহীশূর। অন্ধ্রপ্রদেশ থেকে মহীশূরের, কর্ণাটকের মহীশূরের দূরত্ব অনেকটাই। আমাদের যেতে হবে পুরোপুরি 2010 কিলোমিটার কলকাতা থেকে মহীশূরের দূরত্ব। আমরা এগোচ্ছি মহীশূর উদ্দেশ্যে। শুভ মহাসপ্তমী 2 অক্টোবর 2022 রবিবার। আমরা যে হোটেলটা এসে পৌঁছতে পেরেছি তার নাম হলো SK এলিগ্যান্স। কোন রাস্তায় মহীশূরের সেটা আমরা এখনো ঠিক বুঝিনি, বুঝে যাবে একটু বাদেই। যাই হোক, হোটেলটা খুব সুন্দর। আমাদের দেওয়া হচ্ছে 410 নম্বর ঘর। সেই ঘর এখন বেলা 3:15। আমরা লোকাল সাইট সিইংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। আরও যেসব ট্যুরিস্টরা এসছেন আমাদের সঙ্গে যে দলে, তাঁরা সমস্ত এখন খাওয়া দাওয়া সারছেন। তাঁরা এসছেন আমাদের অনেক পরে অন্য ট্রেনে চেপে, সুতরাং সময় একটু লাগছে। আমরা দেখে যাচ্ছি পরের পর দৃশ্যাদি দেখব। ঘরটা খুব সুন্দর, মোটামুটি রকমের ঘর যেরকম হয় আর কি, সেই রকমের ঘর, নতুন কিছু নয়। একটি টিভি আছে, সবই আছে। রিমোটটা এখন হাতে পাইনি আমরা, পেলে বলতে পারবো চলে কিনা। সুন্দর একটি বাথরুম সম্বলিত ঘর। SK এলিগ্যান্স। শুরু হচ্ছে আমাদের সপ্তমীর ট্যুর 2 অক্টোবর। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের ট্যুরটা একটু শুরু হবে। আমরা যে হোটেলটা এসেছি এইটা সেই হোটেল। পরবর্তীকালে বিস্তৃতভাবে নেব, তবু দেখা যাক। এখন যা যা দেখতে পাবো, শুনছি আজকে বৃন্দাবন গার্ডেন এবং আরও কিছু দেখবার বস্তু রয়েছে, ক্রমশ প্রকাশ্য। আমরা এখন এগিয়ে চলেছি গাড়িটার দিকে। কোন গাড়িটা ঠিক বুঝতে পারছি না। যেরম উঠবে আমাদের ফিল্ম, আমরা সেরামটা নেব। এই বাসটা খুব সুন্দর বাস, বেশ বড় সড়ো বাস। ট্যুরটা ভালোই হবে বলে মনে হচ্ছে। মাইসোর ইন্টারন্যাশনাল ট্রাভেলসের বাস। এই বাসটায় আমাদের ওঠার কথা।
এই বাসে আমরা উঠব। দাঁড়িয়ে রয়েছেন আমাদের সহযাত্রীরা, আমরা ওঠার চেষ্টা করছি। শুরু হচ্ছে আমাদের যাত্রা। আজ 2রা অক্টোবর 2022, শুভ মহাসপ্তমী। আমি জানি না আমি সবাইকে পাচ্ছি কিনা, হয়তো পাচ্ছি, চেষ্টা করছি সবাইকে ধরবার। আমাদের যাত্রা শুরু হয়েছে, বৈকালিক ভ্রমণ। দেখা যাক সামনে কী কী আসে, সেই অনুযায়ী আমরা ঘুরতে থাকবো এক এক করে। এগিয়ে চলেছি যে রাস্তা ধরে, সেই রাস্তার নাম আমি জানি না, জানার কথাও নয়, কারণ এই প্রথম আমাদের সবাইরই প্রথম মহীশূর ভ্রমণ। সুতরাং মহীশূর ভ্রমণে যা যা থাকবে তাই আমরা তুলব। আমরা আগ্রাসীভাবে ফটো তুলতে থাকবো। দেখা যাক কী কী আসে। অতিপার্শ্বস্থ সাধারণ দৃশ্যাদি। আজ ভোররাত্রে হয়তো আমরা এই রাস্তা ধরেই এসেছিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে এগিয়ে চলেছি, আমাদের ডেস্টিনেশন পয়েন্ট আমরা জানি না, গিয়ে দেখবো। ক্রমশ প্রকাশ্য কৌতূহল থাকা ভালো। সেই কৌতূহলে বশবর্তী হয়ে আমাদের আজকে এই মহীশূর শহর ভ্রমণ, এই মেঘালী বৈকালে। জায়গাটা এসে পৌঁছেছি, জায়গাটার নাম বেলমুড়ি ফলস। বেলমুড়ি ফলসটা কিন্তু দেখতে পাচ্ছি না, এখান থেকে খানিকটা দূরত্ব হবে বোধ হয়। যা হোক, দেখা যাক সামনে কি আছে। এটা একটা বাস স্ট্যান্ড। আমরা সঙ্গে পাচ্ছি আমাদের ম্যামকে, আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ দিস ট্যুর। পরবর্তীকালে তাঁর কয়েকটা বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। আর সঙ্গে পাচ্ছি আমাদের সমস্ত সঙ্গী সাথী বৃন্দ এবং বৃন্দাদের। আমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ছোট্ট ফটো সেশন। তার সঙ্গে সঙ্গী রয়েছে আমাদের এই গাড়িটিও, এবং আরও সবাই রয়েছি আমরা। আসলে এটা একটা ফলস নয়, এটা একটা ড্যাম বলা যেতে পারে, বেলমুড়ি ড্যাম। এখন বিকাল 5টা বাজে। সুন্দর এখানে দৃশ্য যেগুলো, এই ধরনের নৌকা। আমি জানি না নৌকায় আমাদের ওঠা হবে কিনা, উঠতে পারলে মন্দ হয় না। তো জানি না টিম কী করবেন। এই জায়গাটায় সবাই চান করছেন। দূরে আমরা দেখতে পাচ্ছি সেই স্নানার্থীদের স্নান দৃশ্য। অপূর্ব দৃশ্যটা লাগছে, খুব সুন্দর লাগছে। এইখান থেকে জলটা বয়ে গিয়ে নিচে একটা ধাপ কেটে নিচে পড়ছে। এই সেই নিচে পড়ার জায়গাটা। এখানে প্রচুর মানুষ চান করতে নেমেছেন। জল অগভীর। দৃশ্য হলো এইটা, এই ধরনের নৌকা। এই নৌকাকে আমরা একবার দেখেছিলাম বেয়ার গ্রিলের সঙ্গে, আমাদের নরেন্দ্র মোদী এরমই নৌকায় কোনো একটি নদী পার হয়েছিলেন। অপূর্ব দৃশ্য। বিকাল এখন 5টা, এবং এইখানে সেই ড্যামের জলের ধারাগুলি পড়ছে অপূর্ব সুন্দরভাবে। দেখতে খুব সুন্দর লাগছে। জায়গাটার নাম হলো বেলমুড়ি ফলস। বেলমুড়ি ফলস। অতিপার্শ্বস্থ কিছু দোকান বাজার দৃশ্যাদি বেলমুড়ি ড্যামের, সেইগুলি আমরা তুললাম। পথের ধারে মাছ ভাজা বিক্রি হচ্ছে। মাছ ভাজা ইত্যাদি লোকজন দেখতে দেখতে আমাদের এই বিকালে ফটো সেশন। খুব সুন্দর বিকালটা আজকে। ঠান্ডা মেঘলা আকাশ, একটু আগে বৃষ্টিও হয়ে গেছে। সেই বৃষ্টি ধোয়া বৈকালে আমরা চলেছি বেলমুড়ি ড্যামের বিভিন্ন দৃশ্যাদি দেখতে। খুব সুন্দর দৃশ্য। রোড সাইড খাবারের দোকান, মাছ ভাজার দোকান, আর তারই সঙ্গে অগণিত দর্শনার্থী। সবাই এসছেন। এখানে একটা বিশাল ভিড়। সেই ভিড়টাকে ধরতে ধরতে আমরা এগিয়ে চলেছি। স্থান বেলমুড়ি ড্যাম। বেলমুড়ি ড্যামের এই সেই ক্যানেলটা, যে ক্যানেল দিয়ে জলধারা বয়ে যাচ্ছে। সেই জলধারা বয়ে যাওয়া ক্যানেলটাকে আমরা তুললাম কিছুটা। আশপাশে প্রচুর গাড়ি, সাবধানে চলতে হচ্ছে। গাড়ির তলায় চলে যাওয়ার চান্সও রয়েছে। সুতরাং সেইগুলো আমাদের বুঝে এগোনো। এখানে অশ্বারোহণের বন্দোবস্তও রয়েছে। একটি অশ্ব দাঁড়িয়ে রয়েছে। রোহণের লোক বিরাট বড় একজন ঘোড়সওয়ার।
ছোট্ট ঘোড়সওয়ার ঘোড়ার পিঠে, বিশাল ঘোড়ার পিঠে, এও একখানা সুন্দর দৃশ্য আমরা তুলছি সেই বৈকালিক দৃশ্যটি। বেলমুড়ি ড্যাম, এইখান থেকে খুব ভালো দৃশ্য পাচ্ছি স্নানের। প্রচুর স্নানার্থী এখানে স্নান করছেন। জলধারা কিন্তু হাঁটু জলের বেশি নয়, অপূর্ব দৃশ্য। আমাদের ইচ্ছা ছিল, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই এই জলে নামবার, সুতরাং আমাদের দেখেই আনন্দে থাকতে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে এই জলধারায় জলমতে। এটা হলো আরাকখানা ফলস। এটা রোড সাইড থেকেই আমি বাসের উপর থেকে তুলছি। ওই একই দৃশ্য দূর থেকে প্রচুর মানুষ এখানে ফটো তুললেন এবং আমরাও তুললাম অপর দূর থেকে। প্রচণ্ড গতিতে জলধারা একটা উঁচু জায়গা থেকে পড়ছে, একটা নহর থেকে খানিকটা নিচে। সেখানে বেশ কিছু মানুষ চান টান করছেন। সেই তাদের স্নান দৃশ্য এই মেঘলা বিকেলে বড় সুন্দর লাগছে। জানি না ড্যামটার নাম কি। আগেরটা বেলমুড়ি ড্যাম ছিল, এটা অন্য কোনো একটা ড্যাম বা ফলস। হবে না। ধরনের আলো, সেই আলোতে দেখা যাচ্ছে আলো আধারের মধ্যে একটা হোটেলের দিকে চলা রাস্তায় মহাষ্টমী ৩রা অক্টোবর 2022 সোমবার। আজকে মহাষ্টমী 2022-এর আমরা যে ঘরটায় উঠেছি 410 নম্বর SS হোটেলের সেই ঘরটা, এই ঘরটা মোটামুটি রকম, খারাপ কিছু নয়, বসবাসে উপযোগী। কিন্তু মুশকিল হলো কি, এইখানকার ঘরে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো হলো
টিভি আছে, কিন্তু পাছে বোর্ডাররা চালান বলে সেই জন্যে রিমোটটা নেই। তা নেই, কিছু করার নেই, যা সাপ্লাই রয়েছে তাতেই আমাদের চলতে হবে। শুরু হবে আজকে আমাদের যাত্রা। ঘরটার কিঞ্চিত অবস্থান তোলার চেষ্টা করলাম। এই দরজায় বেশ বড় সড়ো ঘর, সুন্দর ঘর, কিন্তু কিছু কিছু নেই। সব কি আর থাকে? তা চাঁদেতেও তো কলঙ্ক থাকে। সেই সব মেনেই আজকে আমাদের অষ্টমীর শুভ সকাল। আমাদের শুরু হবে যাত্রা। কথা রয়েছে সকাল 8টায় বেরোনোর, এখন সকাল 7টা 10। এই ক্যামেরাটাকে একটু চালু করবার জন্যে এই স্ন্যাপগুলি তোলা হচ্ছে। ঘরটার বিভিন্ন অংশাদির আমি দেখাবার চেষ্টা করছি। একটি বিশাল সেটি, টেবিল, কয়েকটি সিটিং চেয়ার সম্বলিত একখানা বেশ বড় সড়ো ডবল বেডের খাটওয়ালা সুন্দর গদিওয়ালা এই ঘর। দেখা যাক সামনে কীরকম কী হয়। আমরা শুভ মহাষ্টমী। আমাদের যাত্রা হলো শুরু সকাল 9টায়। স্টার্ট করলাম আমরা বাস। চলেছি আমাদের হোটেল থেকে কি সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দেখাবেন এখন আমরা ভালো করে জানি না। চলতে চলতে দেখতে থাকবো। প্রথমে শুনছি চামুণ্ডা মন্দিরে যাওয়া হয়, চামুণ্ডা মন্দির। এবার চামুণ্ডা মন্দিরের পরে আর সব অন্যান্য মন্দির কী কী থাকবে, কী কী দর্শনীয় স্থান থাকবে আমরা জানি না, দেখা যাক। আমরা এখন যাচ্ছি সেন্ট ফিনোমিনাল চার্চ। 1935-এ চার্চটা তৈরি হয়েছে। এটা ইন্ডিয়ার 3rd চার্চ। 1st চার্চ ওল্ড পানাজি গোয়া, 2nd কেরালা, 3rd লার্জেস্ট চার্চ হচ্ছে এটা। এটাতে 2টো প্রেয়ার হল আছে। ওপরে একটা প্রেয়ার হয়, আন্ডারগ্রাউন্ডে একটা প্রেয়ার হল আছে। ঠিক আছে, 2টো প্রেয়ার হল আছে। এটা এর মধ্যে 2টো সিনেমার শুটিং হয়েছে, যে 2টো সিনেমা আমরা প্রত্যেকে দেখেছি। একটা হচ্ছে অমর আকবর অ্যান্টনি, আর একটা হচ্ছে ববি। 2টো শুটিং হয়েছে। চার্চটা আমরা দেখবো। চার্চ দেখার জন্য টাইম 15 মিনিট। 15 মিনিটের মধ্যে না বেরোলে দড়িয়াদৌলা পৌঁছতে পারবে না। 12টায় টিকিট কাটা আছে, সুতরাং 15 মিনিট টাইমের মধ্যে বেরোতে হবে। অমর আকবর অ্যান্টনি, ববি। আমরা এসে পৌঁছেছি সেন্ট ফিনোমিনাল চার্চ। এই চার্চে কয়েকখানা শুটিং হয়েছিল বলে শোনা যায়। খুব প্রাচীন চার্চ। 20 শতাব্দীর 3-এর দশকে এই চার্চ তৈরি হয়। বিশাল চার্চ। এই চার্চকে আমরা ছবিতে ধরলাম। ভেতরে ঢুকলে বোধহয় ক্যামেরা চলবে বলে মনে হয় না, সুতরাং ভেতরে ঢোকার আমি কোনো চেষ্টা করছি না। সকাল এখন 9:15। সেই চার্চের সামনের কিছু ব্যস্ত দৃশ্য, সামনের দোকানপাট, অটো স্ট্যান্ড এবং চার্চের সেই সুউচ্চ 2 মিনার, তাকে আমরা ক্যামেরায় ধরবার চেষ্টা করছি। সামনে ব্যস্ত রাস্তাঘাট। এখানে বোধহয় জোসেফের কোলে যিশু এরকম একটা মূর্তি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে চার্চের হাতার মধ্যে, এবং আরও দেখতে পাচ্ছি চার্চের সামনে ব্যস্ত রাস্তাঘাটের দৃশ্য। আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা হলো দরিয়া দৌলতাবাগ প্যালেস। এটা নাকি শাহ টিপু সুলতানের সামার প্যালেস ছিল, অর্থাৎ গ্রীষ্মকালে তিনি এইখানে কাটাতেন। আমরা এসে পৌঁছেছি শরৎকালে। সুন্দর ওয়েদার আজকের দিনটা। আমরা এগোচ্ছি টিপু সুলতানের সেই গ্রীষ্মাবাসের দিকে। গ্রীষ্মাবাসে ঢোকার একটি গেট। কিছু টিকিটের বন্দোবস্ত এখানে নিশ্চয়ই করেছেন সরকার। সেই সরকারি টিকিটে কত কিরম দাম ইত্যাদি আমরা জানি না। আমরা গিয়ে দেখব কি দাম পড়ছে এখানকার। কোনো ক্যামেরা ফি লাগবে কিনা জানি না। আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার সামনে। অনলাইন টিকিট। দরিয়া দৌলতবাগের ঢোকবার মুখে যে লাইনটা আমরা দিয়েছি, অর্থাৎ এইখান দিয়ে প্যালেস ইনক্লেভটা ঢোকা যায়, কিন্তু বোধহয় মিউজিয়ামের ভেতরে ক্যামেরা লাউড নয়। এখানে কোনো ক্যামেরা ফি বলে কিছু নেই শোনা গেল। এগুলো ফ্রি দিচ্ছেন। এইখান থেকে সুন্দর একটি দৃশ্য পাচ্ছি আমরা দরিয়া দৌলতবাগে প্যালেসের। এখানে সিঁড়ি রয়েছে,
ধীরে ধীরে যেতে বলছে, কারণ এখানে স্লোপ রয়েছে, উঁচু উঁচু সিঁড়ি, অতএব আমরা ধীরে ধীরে এগোবো স্লোপ ধরে ধরে। এইখান থেকে খুব সুন্দর দৃশ্য পাচ্ছি, বিশাল দৃশ্যপট। সেই দৃশ্যপটের উপর দিয়ে আমরা চলেছি দরিয়া দৌলতাবাগ প্যালেস। এটা হলো টিপুর। এখানে গাইডের কথা বলছেন, নেওয়া হবে কিনা জানি না। আমরা যা পাচ্ছি তাই নিয়েই আমরা চলেছি। রাজা গজাদের ব্যাপারটাই হলো এই, প্রচুর সিঁড়ি ভাঙতে হয়। আমরা এসে পৌঁছেছি দৌড়িয়া দৌলতবাগ প্যালেসে, সেই বিশাল হাতার মধ্যে। দূরে বৃক্ষরাজি সবুজ, এবং সেখানে আমাদের সমস্ত দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছেন। বহু প্রাচীন প্যালেস এইটা, বিশাল বড় কিছু নয়, একতলা না দোতলা ঠিক বোঝা যাচ্ছে না এখান থেকে। আমরা কাছে যখন যেতে পারবো তখন বলতে পারবো কতটা। হিন্দি 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 सर ओके सर मैडम नमस्कार, मेरा नाम कुमार। एडवांस हैप्पी दुर्गा मेला। आपको कहते से है ना? हाँ, यस। बहुत बढ़िया मेला चलेंगे। हैप्पी दुर्गा मेला। ओके ये रे ये गाँव का नाम है श्री रंगपटना। श्री रंगपटना। इस तरफ एक लड़ू में किला मिलेंगे, आप लोग किले एंट्री हुई तो मंदिर मिलेंगे। सो मंदिर का नाम है श्री रंगनाथ स्वामी मंदिर टेम्पल। भगवान नाम पे ये गांव का नाम है श्री रंगपटना गॉड सिटी। हैदर अली टिप्पू सुल्तान, टिप्पू's फादर हैदर अली, फादर एंड सन 18th सेंचुरी में ये गांव में राज किए। टिप्पू's फादर हैदर अली बेसिकली राजा नहीं है। हैदर अली मैसूर राजा के पास सैनिक सोल्जर। उस टाइम पे मैसूर समस्तान 35 साल समस्तान बहुत वीक थे। मैसूर आर में लेके हैदर अली टिप्पू सुल्तान बाप और बेटा 4 स्टेट में पर राज किए। कर्नाटका, तमिलनाडु, आंध्र प्रदेश एंड केरला। बाप और बेटा दोनों मिलके 4 स्टेट में पर रूलिंग किए। टिप्पू सुल्तान 4 लड़ाई किए। एंग्लो मैसूर वॉर, पहले लड़ाई चलते 1768 में, सेकेंड लड़ाई चलते 1780 में, तीसरी लड़ाई चलते 1792 में, लास्ट लड़ाई चलते 1799 में। फर्स्ट एंड सेकेंड लड़ाई में टिप्पू सुल्तान विजय, तीसरी लास्ट लड़ाई में टिप्पू सुल्तान तीसरी लड़ाई में अग्रीमेंट हो चुकी है। अग्रीमेंट ब्रिटिश लोग टिप्पू सुल्तान के लिए पैसे डिमांड किए 3 करोड़ 60 लाख रुपीस। उस ज़माने में छोटा अमाउंट नहीं, बहुत बड़ा अमाउंट। टिप्पू सुल्तान के पास उतना पैसे नहीं है। टिप्पू सुल्तान अपना 2 पुत्र ब्रिटिश गिरवी रख दिए, बंधक राजकुमार। टिप्पू सुल्तान 2 years लेटर पैसे देके बच्चे लोग को वापस ले चुके हैं। ये गाँव में लास्ट ओवर में टिप्पू सुल्तान के लिए शूट किए ब्रिटिश। 4 लड़ाई में 2 लड़ाई विजय, 2 लड़ाई हार गए। 1 सेकेंड, आगे हम लोग कर्नाटका और कलकत्ता के लिए क्या रिलेशनशिप है। लेकिन तीसरी लड़ाई में टिप्पू सुल्तान अपना 2 पुत्र ब्रिटिश गिरवी रख देना, 2 पुत्र ब्रिटिश को कलकत्ता में लेके चले गए। लेकिन 2 साल होने के बाद पैसे लेके वापस ले चुके। लेकिन टिप्पू सुल्तान मरने के बाद में और थोड़ा फैमिली पूरा डिवाइड कर दिए, बेंगलुरु, मैसूर, विशाखापट्टनम, कलकत्ता। अभी भी टिप्पू सुल्तान का परिवार कलकत्ता में एक आदमी अभी भी प्रिंस अनोशर रोड में टिप्पू सुल्तान का परिवार एक आदमी भी है। हम लोग का कर्नाटक और कलकत्ता के लिए रिलेशनशिप है 2.5 सेंचुरी में। उसका नाम क्या है कलकत्ता में? आसिफ अली। सो प्रिंस अनोशर रोड में स्टे कर गए। और एक रिलेशनशिप है कर्नाटक और तमिलनाडु के लिए, और एक रिलेशनशिप है कावेरी रिवर जनूम कर्नाटक में, बाद में कावेरी जाएंगे तमिलनाडु से आपका गाँव जाएंगे वे ऑफ बंगाल सी। और एक रिलेशनशिप है कर्नाटक और कलकत्ता के लिए। हम लोग का रिलेशनशिप है अभी का नहीं, 2.5 सेंचुरी का रिलेशनशिप है कलकत्ता और कर्नाटक के लिए। ओके धन्यवाद सर। 4th वॉर में टिप्पू सुल्तान डाइड। टिप्पू सुल्तान के लिए शूट किए ब्रिटिश। 4 लड़ाई में 2 लड़ाई विजय, 2 लड़ाई हार गए। उस टाइम पे श्रीरंगपटना मेन राजधानी। टिप्पू सुल्तान मरने के बाद में ये जो मेन राजधानी मैसूर, सो बाद में बेंगलोर मेन राजधानी। टिप्पू सुल्तान पिताजी को लिखने के लिए पढ़ने के लिए नहीं देते। हैदर अली बेटे के लिए एजुकेशन दिलवाए। एजुकेशन टिप्पू सुल्तान 4 लैंग्वेज देते, फ्रेंच, इंग्लिश, पर्शियन लैंग्वेज, लोकल लैंग्वेज कन्नड़ा, 4 लैंग्वेज।
अभी हम लोग मिसाइल्स के नाम अभी हम सुनेंगे ना, रॉकेट के नाम। उस टाइम में टिप्पू सुल्तान 18 सेंचुरी में टेक्नोलॉजी के लिए यूज़ किए। सेकेंड लड़ाई में 900 रॉकेट यूज़ किए, 900 रॉकेट्स। उस टाइम पे 27 ब्रांचेस मिसाइल स्टेशन। टिप्पू सुल्तान मरने के बाद में 700 रॉकेट्स वन ऑफ द ईस्ट इंडिया कंपनी ऑफिसर सीज किए। टिप्पू सुल्तान साउथ इंडिया के लिए 18 सेंचुरी में टेक्नोलॉजिकल इंट्रोड्यूस किए। यस, ये महल का नाम है दरिया दौलत बाग। सो दरिया मतलब रिवर, सो महल के बैक में कावेरी रिवर। सो दौलत मतलब पैसे, बाग मतलब गार्डन। दरिया दौलत बाग कहते हैं। ये महल बना टिप्पू सुल्तान 1784 में। सेकेंड लड़ाई में टिप्पू सुल्तान ब्रिटिश के साथ विजय हुए, यादगार के लिए ये महल बने, याद के लिए। सर दरिया मतलब रिवर, सो महल के बैक में कावेरी रिवर। सो दौलत मतलब पैसे, बाग मतलब गार्डन। दरिया दौलत बाग कहते हैं। दरिया दौलत मीनिंग द वेल्थ ऑफ सी। टिप्पू सुल्तान मरने के बाद में वेल्थ मनी एवरीथिंग ऑल गॉन। इन पर बड़ा वाला पेड़ है ना, ऑपोजिट एकदम बड़ा वाला पेड़, 200 साल का पुराना पेड़ है। पेड़ का नाम है मोहगनी, महगनी। ये वुड है ना, बहुत आड़े, बहुत स्ट्रांग है। ज़्यादा इंस्ट्रूमेंट्स के लिए यूज़ करेंगे, पियानो, गिटार, वायलिन। सो लाइफ लॉन्ग फर्नीचर। इन पर बहुत साइड में येलो डोम्स है ना, कबूतर का आना। उस टाइम पे कबूतर से संदेश। बैंगलोर 120 किलोमीटर। आगे हम बेंगलुरु जाएंगे ना, 3 घंटे 4 घंटे चाहिए। उस टाइम पे कबूतर बेंगलुरु जाने के लिए खाली आधा घंटा बेंगलोर, हाफ एन आवर। दैट टाइम नो ट्रैफिक, नो जाम, नो सिग्नल। उस टाइम पे कबूतर जाएंगे एयर डिस्टेंस में जाएंगे बेंगलुरु जाने के लिए आधा घंटा खाली, 30 मिनट्स। उस टाइम पे कबूतर का फ्री ईमेल। उस टाइम पे ऑल ओवर इंडिया पूरा जंगल। उस टाइम में ज़्यादा पॉपुलेशन नहीं है। नाउ यू नो बेंगलुरु 12 or 13 मिलियन पॉपुलेशन। सो मैसूर 2.5 मिलियन पॉपुलेशन। उस टाइम में ऑल ओवर इंडिया पूरा जंगल। ये महल भी जंगल के बीच में हवा महल थे। ये जगह पर भी जंगल। ये महल है ना, हवा महल। ये महल लेकिन गेस्ट हाउस। टिप्पू सुल्तान का मेन पैलेस नहीं है। मेन पैलेस आगे आप लोग गाड़ी में जाने चाहिए, किला मिलेंगे। मंदिर जाने के रास्ते पे मंदिर का ऑपोजिट टिप्पू सुल्तान मेन पैलेस है। उस टाइम पे 3 फ्लोर बिल्डिंग। सो लॉट ऑफ अवेलेबल थिंग्स। ब्रिटिश लोग लूटिंग के बाद में पूरा ख़त्म कर दिए। अभी सारे टूरिस्ट लोग देख सकते हैं खाली फाउंडेशन। टिप्पू सुल्तान यहाँ पर आएंगे गर्मी टाइम पे। ये महल लेकिन गेस्ट हाउस। ओके, शैल वी मूव? দরিয়া দৌলতবাগ প্যালেসের দিকে। দরিয়া এবং দৌলতবাগ কেন নাম হয়েছে আমরা আমাদের গাইড সাহেব কুমার সাহেবের কাছ থেকে জেনে নিয়েছি। কুমার আমাদের গাইড ছিলেন, তিনি আমাদের অনেক সাহায্য করলেন। আমরা তার থেকে এইগুলি জেনে বড়ই প্রীতবোধ করলাম। ভবিষ্যতের দর্শকদের পক্ষেও এটা একটা কথ্য ইতিহাস হয়ে থাকবে আশা করা যায়। এগোচ্ছি আমরা প্যালেসটার দিকে। আমরা আরও শুনতে পাবো কোনো কথা। এইখানকার সেই কামানগুলোর ফটো তুলে নিই। সেই ঐতিহাসিক কামানগুলো গর্জিত হতো টিপু হায়দারের সেই ভয়ঙ্কর রকমের टिप्पू सुल्तान मरने के बाद समय। वन ऑफ द ब्रिटिश ऑफिसर ये महल 5 साल कंट्रोल में थे। कर्नल आर्थर वेलेस्ली 1799 to 1804 तक ये महल ब्रिटिश कंट्रोल में थे। बाद में जो कंट्रोल मैसूर किंगडम कंट्रोल 1947 इंडियन गवर्नमेंट। टिप्पू सुल्तान साउथ इंडिया में बिग विक्ट्री किए। साउथ इंडिया में टिप्पू सुल्तान लास्ट किंग। এইগুলো কিন্তু গোলা নয়, পাথরের বড় বড় বল। এগুলো ছোড়া হতো গুলতি সিস্টেমে। এগুলো এক একটা ওজন 60 থেকে 65 কেজি। পুরানো আমলে গুলতি সিস্টেমে আটকিয়ে ঘোড়ার চামড়ায় মুড়ে ছুড়ে দেওয়া হতো শত্রুর দিকে। গায়ে পড়লে কি হবে সহজেই অনুমেয়। আমরা চলে যাচ্ছি এবার টিপু সুলতানের দরিয়া দৌলতবাগ প্যালেস থেকে। সামনে দেখতে পাচ্ছি প্যালেসের ঢোকপাশে গেট, সেটা আমরা পার হয়ে চলেছি। এবার নাকি আমাদের গন্তব্য হবে রঙ্গনাথ স্বামী টেম্পল। দেখা যাক সেই টেম্পলটা কেমন হয়। আমরা ছেড়ে যাচ্ছি সেই ইতিহাসের এক আধা অজানা অধ্যায়। যে বাড়িতে থাকতেন, যে বাড়িতে সে সমস্ত ষড়যন্ত্র অথবা মন্ত্রণা সভাবস্ত হায়দার সন্তান টিপুর পরপর 1টা 2টো 3টে এবং 4টে লড়াইয়ের প্ল্যানিং হয়েছিল এই আমাদের পিছনে পড়ে থাকা প্রাসাদটা থেকে। তার সেই দৌলতাবাগ গেট, দরিয়া দৌলতাবাগ প্যালেস আমরা চলে যাচ্ছি টিপুর গ্রীষ্মাবাস।
তোমায় আমরা ভুলবো না দৌলতাবাগ, আমাদের স্মৃতিতে তুমি চিরকাল জাগরুক হয়ে থাকবে। খুব সুন্দর লাগলো। আবার শেষ একবার তোমায় জানিয়ে যাই সশ্রদ্ধ অভিবাদন। দাঁড়িয়ে আছি এখন টিপু সুলতানের সমাধি মন্দিরের সামনে। শুনছি এখানে নাকি জুতো খুলে ঢুকতে হয়। এরম দর্শনীয় স্থানগুলোর আশপাশের বাজার থাকে, এরম সেই বাজার। অপেক্ষিত ঘোড়ারা এই ঘোড়ায় করে ঘুরতে হয়। আমরা তো ঘোড়ায় চড়বো না, আমরা যেতে যাব সেই দিকটায়। টিপু সুলতানের সমাধি মন্দিরে ঢোকবার তোরণটি, তার আশপাশের কিছু দোকান, এই দোকানের দৃশ্যাদি ধরছি আমরা। খুব সুন্দর জায়গা লাগছে। এখানে বাস স্ট্যান্ড, অর্থাৎ এটা একটি বেশ দেখবার মতন জায়গা। টিপুর সমাধি মন্দির, টিপুর সমাধিস্থল ওই সেই দূরে শুয়ে আছেন সিংহ হৃদয় টিপু সুলতান। এইখানে তার সমাধি হয়েছিল। আমরা দেখতে দেখতে এগোবো কতটা কি দেখতে পাওয়া যায়। আমার তার পাশে একটা দরকার নেই, কারণ মসজিদের ভিতরে আমরা ঢুকবো না। এখান থেকে টিপুর সমাধিস্থলের আমি দৃশ্য তুলছি। বহু প্রাচীন বাগান গাছ সম্বলিত এই জায়গা মস্ক অফ টিপু সুলতান। শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে যখন টিপুর মৃত্যু ঘটে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তাকে এইটুকুনি অ্যালাউনাকে করা হয়েছিল তাকে সুসমাধিত করার। এই সেই সুলতানি মসজিদ যেখানে টিপুকে সমাধিস্থ করা হয়েছিল। ভিতরে একটি মাজার আছে, সেই যেখানে টিপু শায়িত রয়েছেন। তার মধ্যে বোধহয় ছবি তোলা নিষিদ্ধ, অতএব আমি সেখানে ছবি তোলার কোনো চেষ্টাই করব না। সুতরাং আমার ক্যামেরা এইখানেই কিন্তু আটকে গেল। ভেতরে ঢুকে যদি আমি ছবি না পাই, লাভ হবে না কিছু। সুতরাং আমি আশপাশের দৃশ্যাদির তার যে সুন্দর ঘ্রাণ, সেইটুকু ঘ্রায়িত হচ্ছি, অবলোকিত করছি এবং নিজেকে সমৃদ্ধ ও ধন্য করছি। আমার মান্য দর্শকবৃন্দ যখন এটা দেখবেন, তারা ফিরে যাবেন সেই অষ্টাদশ শতাব্দীর শেষ পাদে, যখন মহাসম্রাট টিপু সুলতান ব্রিটিশের বিরুদ্ধে চতুর্থ যুদ্ধে হেরে গিয়েছিলেন। আমরা এখানে একটু বলে রাখি, টিপুর সঙ্গে ইংরাজ অ্যালায়েন্সের যুদ্ধ হয়েছিল তিনবার। সেখানে লর্ড ওয়েলেসলি, তখন কিন্তু তিনি ছিলেন কর্নেল ওয়েলেসলি, সেই কর্নেল ওয়েলেসলির হাতে টিপু সুলতানের মৃত্যু ঘটে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে। সেই জায়গাটিও আমরা পরে দেখব। সুতরাং এইখানে আমার টিপুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ক্যামেরা বন্ধ করলাম। আমরা দাঁড়িয়ে আছি মাইসোর প্যালেসের গেটটার সামনে। এই সেই বিশাল তরুণ, বিশাল ভিড়, চতুর্দিকে প্রচুর দর্শনার্থী এসছেন মাইসোর প্যালেস দর্শন করতে। এই মাইসোর প্যালেসের সঙ্গে কিন্তু টিপু সুলতান বা হায়দার আলীর কোনো সম্পর্ক নেই। এগুলো ওয়াদিয়া রাজাদের তৈরি প্যালেস। কবে তৈরি হয়েছে আমরা জানি না। যেখানে যবেই তৈরি হোক, আমরা এসে হাজির হয়েছি আজকে শুভ মহাষ্টমীর দিন 3রা অক্টোবর 2022। বিকাল এখন 4:05। কখন বন্ধ হবে জানি না, কখন আমরা ঢুকতে পারবো জানি না। টিকিটের বন্দোবস্ত করতে গেছেন আমাদের এই বন্ধু ভাই। দেখা যাক তিনি কি বলেন, তার কথা অনুযায়ী সমস্ত কাজ হবে। আমরা ইতিমধ্যে কিছু ছবি তুলে নেওয়ার চেষ্টা করি মাইসোর প্যালেসের গেটের সামনে। সুন্দর সেই চিত্রাদি। বিকেল এখন 4টে। শুভ মহাষ্টমী, সকলের ভালো হোক। আমরা ঢুকে পড়তে পেরেছি মাইসোর প্যালেসের ভেতরের অংশে। এই সেই বিশাল মাইসোর প্যালেস। ওই পিছনে দেখা যাচ্ছে মাইসোর প্যালেসের এক্সিট পয়েন্ট। বিশাল এই মাইসোর প্যালেস। সেখানে কিছু কার্নিভাল চলছে এখন, দশেরা। সেই দশেরা উৎসবের উপলক্ষে কার্নিভাল। আমরা টুকটুক করে এগোচ্ছি, যেরম যেরম এগোতে পারবো সেরম সেরম ছবি নেব। বিশাল প্যালেস। এ মাইসোর প্যালেস কিন্তু তৈরি হয়েছিল অনেক পরে, ওয়াদিয়া রাজাদের সময়কার। এই সেই মাইসোর প্যালেসের দূর থেকে একটি চিত্রবদ্ধ করছে। আবার দৃশ্য, একটি হস্তি ফুল্ল নির্মিত, ফুলের হাতি, তার উপরে লাইফ সাইজ ফিগার।
লাইফ সাইজ ফিগার, সেই লাইফ সাইজ ফিগারের হাতি। আমাদের ক্যাপ্টেন তিনি বোঝাচ্ছেন সবাইকে এখানে একটি ছবি তোলা হবে, গ্রুপ ফটো। আমরা অপেক্ষা করছি সেই গ্রুপ ফটোটির জন্যে। হ্যাঁ, গ্রুপ ফটোটির জন্যে। সেই গ্রুপ ফটো তুলছেন আমাদেরই বন্ধু। সুন্দর সেই দৃশ্য। বিকাল এখন 4:15, রৌদ্র এখন অতি পরিষ্কার। সুন্দরভাবে ছবিটা উঠবে বলে আমাদের মনে হয়। ফটো উঠছে, ফটো সেশন ইতিমধ্যে আমরা আশপাশের দৃশ্যের দিকে তুলেছি। সুন্দর ফটো উঠলো। এটা হলো ফ্লাওয়ার শো। বহুত নতুন রকমের ডালিয়া টালিয়া ফুল ফুটে রয়েছে, সেগুলো একটা দর্শনীয় জিনিস। আমরা নেওয়ার চেষ্টা করব সেই সব দৃশ্যগুলোকে যতটা পারবো। রৌদ্র কিছু কম, ছবিও কিছু হাসকে উঠবে, উপায় নেই। তাই নেই আমাদের মাইসোর প্যালেসের ছবি তোলা। সুন্দর সুন্দর ছবি, এগুলো মন ক্যামেরায় যতটা ধরা থাকে, মেকানিক্যাল ক্যামেরায় কিন্তু ততটা ভালো পাওয়া যাবে না। তা সত্ত্বেও আমাদের এই মাইসোর প্যালেস ভ্রমণ। টিপু সুলতানের আরাধ্য ছিল বাঘ। এখানে একটি ব্যাঘ্র মূর্তি, অপূর্ব সুন্দর, প্রস্তর নির্মিত, তারও আমরা ছবি নিলাম। কাছ থেকে নেওয়া মহীশূর প্যালেসের দৃশ্য, অতি নিকট থেকে আমরা কৌণিক একটি পার্সপেক্টিভ পেয়েছি। সেই পার্সপেক্টিভে আমরা ছবি তুলছি। এখানে একটি স্টেজ তৈরি হয়েছে, হয়তো কোনো নৃত্যগীতের আসর রয়েছে, আমরা জানি না, দেখতেও পাবো না, হয়তো সন্ধ্যেবেলায় রয়েছে। মহীশূর প্যালেসের আশপাশের কোনো দৃশ্যাদি, সূর্য এখন পাটে, সে পাটে বসা সূর্যকেই আমরা সঙ্গী করে তুলছি আমাদের মহীশূর প্যালেসের দৃশ্যাদি। মহীশূর প্যালেসের বিভিন্ন দৃশ্যাদি, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে যেটুকু যা দেখতে পাচ্ছি, কি দেখছি নিজেরাই জানি না। তা সত্ত্বেও দেখে চলেছি বিরাট হট্টগোল, ভিড়। একবার জিনিস কিছু রয়েছে, তৎকালীন রাজাদের সমস্ত জিনিসপত্র। প্রচণ্ড ভিড়। চড়কের মেলায় এত ভিড় হয় না। বহু দূর থেকে দেখা এইসব দৃশ্যাদি, যা পাচ্ছি তুলছি। অন্ধকার পথ, সে আধা অন্ধকার পথের মধ্যে দিয়ে যাওয়া, এই যে মহীশূর প্যালেসের জিনিসপত্র। দূর থেকে এক নজরে এক ঝলকে দেখা, কেমন উঠছে জানি না, কিছুই বুঝতে পারছি না। তা সত্ত্বেও আমরা তুলে চলেছি ছবি। বিরাট ভিড়, প্রচণ্ড গরম। সামনে তোলা এভাবে দেখা যায় না, দেখা মানে ক্যামেরার ছবি তোলার সেরকম কোনো অবস্থা এখানে নেই। প্রচণ্ড ভিড়, নিজেকে সামলাতে পারছি না। ক্যামেরা সামলানো খুবই মুশকিল, যা উঠছে তাই দেখছে। প্রচুর সিঁড়ি সম্বলিত জায়গা। উপরের দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার। তীব্র ভিড়, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে ছবি তোলা হচ্ছে। একটি বিশাল দরবার ঘর, কিছু ফ্রেস্কো। এই ফ্রেস্কোগুলো কি কেউ বলে দেওয়ার নেই, কারণ গাইডের কোনো বন্দোবস্ত এখানে নেই। এখানটা একটু দাঁড়া বাবা। এইখানে সে দরবার হলের যেটুকু দৃশ্য পাচ্ছি সেইটুকু তুলছি। এই সেই বিশাল দরবার হল, ওয়াদিয়া রাজাদের। উপরের ডোম, যতটা পাচ্ছি ততটাই তুলছি। ফ্রেস্কো দাঁড়িয়েছেন। দরবারের দৃশ্যগুলো পাচ্ছি, একটা ছোট্ট জায়গায় দাঁড়াবার মতো এতক্ষণ সুযোগ পাওয়া গেছে। দরবারের ওপরের ডোম, দরবার হলে বিভিন্ন দৃশ্যাদি,
সেই টুকরোই আমরা তুলছি। খুব ভালো কিছু উঠবে না, কারণ আলো কিছু কম, প্রচণ্ড ভিড়, সাংঘাতিক ভিড়। এত ভিড় এই দশেরার জন্য হয়তো হয়েছে, সে আমরা জানি না। পায়ে লাগলে ভাবলে চলবে না। আমরা একটি পিকচার গ্যালারির মধ্যে ঢোকবার সুযোগ পেয়েছি, প্রচুর পিকচার। কাদের পিকচার লেখা রয়েছে, কিন্তু আমাদের সে সময় নেই যে প্রত্যেকটা পিকচারকে ভালো করে দেখতে পাবো। তীব্র গরম, প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি ভিড়, তারই মধ্যে আমাদের এগুলো সমস্ত ওয়াদিয়া রাজাদের, রানী রাজাদের ছবিগুলো পিকচার গেছে। সেই জন্য আমরা পুরো দরবার গ্রাউন্ডটাকে পেয়ে যাচ্ছি। বিশাল সেই দরবার, বিরাট ঝাড়বাতি সম্বলিত দরবার ওয়াদিয়া রাজাদের, সেইগুলোকে আমরা তুলছি। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের দল, সবাই ফটো তুলছেন, কেউ সেলফি তুলছেন, কেউ গ্রুপ তুলছেন, আমাদের সবাইকে নিয়ে এই দরবার ফটো সেশন। এই যে পালকি ফেটানটা একখানা বিরাট তাৎপর্য আছে, ওয়াদিয়া রাজাদের পালকি ফেটান। এই পালকি ফেটানে চড়ে তারা যেতেন, পালকির মতন দেখতে, কিন্তু এটা একটা ফিটান গাড়ি, 6 ঘোড়ায় টানত বলে শোনা যায়, পিত্তল নির্মিত, বিশাল নাকি এর ওজন। এটি এখন রাখা রয়েছে, চলে না। এই পালকি ফেটানটি রাখা রয়েছে এখানকার উঠোনে। এই সেই উঠোনের দৃশ্যাদি, বিশাল সেই উঠোন, সেই বিশাল উঠোনের মধ্যেখানে শোভিত হচ্ছে ওয়াদিয়া রাজাদের সেই বিখ্যাত পালকি ফেটান। যা পারছি তা তুলছি। ওপরে সিলিংয়ের কাজগুলো, এখানে ভিড় অপেক্ষাকৃত কম, ফটো তোলার মতন একটা অবস্থা রয়েছে। এইখানকার সেই দরবার হলে বিভিন্ন দৃশ্যাদি, খুব ভালো কিছু উঠবে না। এটা র্যান্ডাম ফটোগ্রাফিং হচ্ছে। র্যান্ডাম ফটোগ্রাফিংয়ে ছবি তোলার বন্দোবস্ত ভালো থাকে না। প্রচুর মানুষ উঠে এসছেন ওপরে, আমরা দেখছি ফটো তোলার দৃশ্য। এমন জায়গায় রাখো, ফটোগ্রাফি বিভিন্ন দৃশ্য দেখছি, ফটো এবং তার সঙ্গে তার বিষয়বস্তু, ওপরে ছাদের কারিগরি আর জনারণ্য। আমাদের ফটো তোলার দৃশ্যাদি, ফটো তুলছেন আমাদেরই ভাই, আর তোলা হচ্ছে এই সাবজেক্টের ফটো। আমরা সবাই দাঁড়িয়ে আছি, ফটো তোলা হচ্ছে। অপূর্ব সুন্দর সেই ফটো সেশন, ফটোগ্রাফারকে নিয়ে ফটোটা পুরো একখানা গ্রুপে দারুণ আসছে ছবিখানা। এইগুলোই হলো আনন্দ, এইগুলোই স্মৃতিপটে সমুজ্জ্বল হয়ে থাকবে সবাইকে নিয়ে এই ফটোগুলি। এখানকার সমস্ত বিখ্যাত মোমবাতি ঝাড়গুলির কয়েকটা ফটো নেওয়ার চেষ্টা করলাম। সে বিখ্যাত মোমবাতি ঝাড়, এখানে ফটো তোলার পরিবেশ সেরকম নেই। লাইট অ্যান্ড সাউন্ডের চেয়ারগুলি সাজানো রয়েছে। কখনো কখনো হয়তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড বা কোনো শো হয়, তার চেয়ারগুলি, আমরা সেই ফাঁকা চেয়ারগুলি দেখলাম, ভালো লাগলো। ওয়াদিয়া রাজাদের কীর্তি, তীর্থ দর্শন। হাতিদের সাজ, দশেরার সময় হাতিদের মাথায় এই সোনার ঝালর পরিয়ে দেওয়া হয়, দিয়ে সে যে হাতিরা বেরোয়। প্রযত্নে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমরা ধন্যবাদ জানাই তাদের, এই রত্নরাজিকে, ঐতিহাসিক রত্নরাজিকে সযত্নে রক্ষা করার জন্য। শুভ বিজয়া দশমীর 4 অক্টোবর 2022 মঙ্গলবার আমরা ছেড়ে চলেছি এই হোটেল আর রেস্টুরেন্ট বা এস রিজেন্সি। বাস হাজির হয়ে গেছে, নমস্তে। গাড়ি হাজির হয়ে গেছে, সমস্ত লাগেজগুলো এবার উঠবে। আমরা ছেড়ে চলেছি এই হোটেল। এখন আমাদের গন্তব্য হবে উট কামান্ড বা উটি।
মধ্যপথে কিছু রাস্তায় দেখবারও জিনিস রয়েছে, সেইগুলো দেখতে দেখতে আমরা উটি পৌঁছবো। শুনেছি পৌঁছতে বিকাল হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন কোন দুটো ওগুলো আপনার নাম। আমরা এখন প্রতিপার্শ্বস্থ একটি রেস্টুরেন্টে সেখানে আমাদের একটু চা পর্ব। বেলা এখন 11:15। আমরা সেই চা খাওয়ার সুস্বাদু এবং এখানে তো নাম কাটানোর ব্যবস্থা রয়েছে, সবাইকে নাম লিখে সই করতে হচ্ছে, যেহেতু বান্দিপুর ফরেস্টটা পার হব তার জন্য। আগেই বলেছিলাম আমরা এখন আমাদের আগের জায়গা নৈনিতাল থেকে মহীশূর থেকে উটকামান বা উটির পথেই পড়ে বান্দিপুর ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট। এই বান্দিপুর সম্বন্ধে তথ্য যেটা রয়েছে সেটা হলো এই বান্দিপুর নাকি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার ন্যাশনাল পার্ক। এর মেটাল রোডের দূরত্ব পথ 35 কিলোমিটার মতন। বেলা এখন 1:15। সাইটিং হয়তো কিছু হবে না, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে গেছিলাম কিছু হরিণ। সেই হরিণগুলিকেই আমাদের ভাগ্য নির্দেশক হিসাবে ধরে নিচ্ছে, হয়তো সামনে আরও আমরা কিছু পেতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ড্রাইভার সাহেব কাম গাইড নবীনজি। তিনি আমাদের অনেক জিনিস জানালেন, আমরা জ্ঞাত হলাম, সমৃদ্ধ হলাম। দুপাশে সবুজ নীল অরণ্যানী, হালকা জঙ্গল। বান্দিপুর কিন্তু গভীর জঙ্গলের জায়গা নয়, পাহাড়তলির জঙ্গল। যদি কোনো সাইটিং হয় আমরা নিশ্চয়ই সাইটিংটাকে দেখাবো, চেষ্টা করব, কিন্তু সাইটিং তো ভাগ্যের জিনিস, হয়তো সাইটিং হবেই না। এই যে রূপ রস গন্ধ অরণ্যের, এই সবুজ অরণ্যানীর এই স্পর্শটুকুই আমাদের কাছে পরম পাওয়া। তার মধ্যে দিয়ে সর্পির একা পথ, সর্পির একা মিডল রোড, যার দূরত্ব বলা গেছিল 35 কিলোমিটার মতো লম্বা। পার হতে সময় নিতে পারে ধরে নিয়ে 1 ঘন্টা। আমরা দেখব কতক্ষণ সময় লাগে। দুপাশের ঘেঁষো জঙ্গল, হালকা বনভূমি, সবুজ অরণ্যানী, তার মধ্যে দিয়ে চলেছে আমাদের বাস। সুন্দর রকম দৃশ্যাদি, রৌদ্র করজ্জ্বল, সুন্দর আজকে আবহাওয়া। তার মধ্যে দিয়ে আমরা বান্দিপুর ন্যাশনাল পার্ক তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এখানে শতাধিক বাঘের সংখ্যা আছে, তার থেকেও বেশি রয়েছে হরিণ, ময়ূর, বন্য শুয়োর ইত্যাদি। এবার আমরা কোন দিকে বাকি দেখি, আমরা বাঁদিকে বাঁকলাম। দুপাশে হালকা জঙ্গল, বান্দিপুর ন্যাশনাল পার্ক। এখানে হাতিও নাকি আছে, কারণ একটু আগে আমরা পার হয়েছি একটি এলিফ্যান্ট করিডোর, তার বোর্ড দেখেছি, হাতি দেখিনি। জানি না আমাদের সামনে কি কি দর্শায়িত হতে পারে, প্রকৃতি দেবী কী কী দর্শন করাবেন আমাদের আমরা জানি না। আমরা কিন্তু খুব আশায় রয়েছি, তবে শেষকালে আশায় মরে চাষা, সেই ব্যাপারটা না হয়ে যায়। জঙ্গল ভাঙা সবুজ অরণ্যানীর পথ আমরা এগোচ্ছি बांदीपुर नेशनल पार्क के बुक चिड़े। स्टेट इस जंगल के अंदर डिवाइड होता है, केरला, तमिलनाडु और कर्नाटक। केरला का नाम है वायनाडु, तमिलनाडु का मुदुमलाई और कर्नाटका का बंडीपुर नेशनल पार्क। बंडीपुर नेशनल पार्क ये तीनों से बड़ा है, 845 किलोमीटर स्क्वायर फीट रहता है। तमिलनाडु का 400 आता है, केरला का यहाँ पे ऐसे साइन होता है, क्योंकि रोड गाड़ी चढ़ने के लिए मुश्किल होता है करके ये बना है। এখানে ড্রাইভিংয়ের একটি নিয়ম আছে, এর ম্যাক্সিমাম স্পিড লিমিট হলো 35 কিলোমিটার পার আওয়ার। আমরা একটি বোর্ড দেখে জানলাম। ফরেস্টের রাস্তায় কিন্তু স্পিড লিমিট থাকেই। এখানকার আমরা হরিণ পেয়েছি কিছু, সুন্দর সুন্দর হরিণগুলিকে আমরা ধরলাম।
জানি না কিরকম ये पूरा কিরকম सलमान আসছে। खान का फैमिली है। সলমন খানের ফ্যামিলি। हाँ, आप भी सलमान खान चाहिए तो इसको मारिए, सलमान खान फैमिली हो जाएगी। আমরা একটি বোর্ড পেলাম, ওয়েলকাম টু। बंदीपुर नेशनल पार्क का रिसेप्शन एंड कॉटेजेस है। यहाँ पे आपको कॉटेज में रहने के लिए फॉरेस्ट में परमिशन लेके आना पड़ता है मैसूर से। অর্থাৎ এই জায়গায় হলো বান্দিপুর ন্যাশনাল পার্কের কটেজ সিস্টেমের জায়গাগুলি, তার অফিস ইত্যাদি আমরা যতটা পেলাম ততটাই পেলাম। সামনে অরণ্যের বুক চিরে পড়ে গেছে এই হাইওয়ে। এই যে রাস্তাটি ধরে চলেছি মেটাল রোড, এটা হলো ন্যাশনাল হাইওয়ে নম্বর 46, বম্বে থেকে কর্ণাটক অব্দি, कन्याकुमारी। কন্যাকুমারী অব্দি। সুতরাং সেই রাস্তা ধরে আমরা চলেছি বান্দিপুর ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে। বিভিন্ন রকমের বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার বাঁ ধারে, ডান ধারে, সব দিকে। সবাই বলছেন পশুদের কেউ বিরক্ত করো না। जंगली পশু सुअर। মন বড়া হোক। आप बोले जंगली सुअर। দেখতে পাওয়া অত দূর থেকে না মুশকিল। সুতরাং সেই হুকুম মান্য করে আমাদের গাড়ি চলেছে 35 কিলোমিটার স্পিডে, বেশি স্পিড হবে না এখানে তো না। এই যে জায়গায় এসে গেলাম, বোর্ড জানালো এটি হলো বাঘের নিজস্ব রাজত্ব, টাইগার স্পোন এরিয়া, অর্থাৎ যেটা টাইগার রিজার্ভ। এই জায়গাটা থেকে শুরু, এখানে জায়গায় জায়গায় বাঘরা পদচারণে বার হয়। আমরা জানি না তাদের সঙ্গে দেখা হবে কি না, হওয়ার কথাও নয়। বেড়া এখন একটা, বাঘেরা সব নির্দিষ্ট সাহিত্য ঘুমন্ত কোনো নির্জন ঝোপঝাড়ের মধ্যে। তবু যদি কিছু পেয়ে যায়। 35 किलोमीटर के अंदर 110 स्पीड ब्रेकर। गाड़ी स्पीड से नहीं जाना। 35 কিলোমিটার। সামনে ন্যাশনাল একটি হস্তি করিডোরের বোর্ড রয়েছে এবং সেই হস্তি করিডোরের আশপাশ দিয়েই আমরা চলেছি। গন্তব্য উটকামারি, মধ্যেখানে বান্দিপুর ন্যাশনাল পার্ক। এইখানে বেশ কিছু হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিছু হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। কতটা আসছে ভালো আমি জানি না, তোলার চেষ্টা করছি। কিছু তো পাওয়া গেল। একটি ছোট্ট বাঁদর, বাঁদর দেখা গেল, ইন্ডিয়ান কমন মাঙ্কি। এইসবই পাওয়া যাবে, হরিণ, কিছু বানর, কিছু বন্যবরাহ ইত্যাদি ইত্যাদি। চোখ কান খোলা রেখে আমরা চলছি। আর একটু ডান পাশে একটা হরিণের ঝাঁক পেয়েছি, একটু আসতে করবেন তো। এইখানে হরিণের ঝাঁক একটা পাওয়া গেছে, এই হরিণের ঝাঁকটার ফটো তোলার চেষ্টা করছি। এই মোটর সাউথকে ধরেই আমরা এগোচ্ছি বান্দিপুর ন্যাশনাল ফরেস্টের বুকশিটে। একটু এগোলেই শুরু হবে মাদ্রাস রাজ্য, তামিলনাড়ু। সেখানে এই জঙ্গলটার নাম হয়ে গেছে মধুমালাই। আমরা এখনো মধুমালায় পড়ে উঠতে পারি। এখানে কয়েকটি ময়ূর পাওয়া গেল, এই ময়ূর সংসারকে আমরা ধরলাম। ভালো আসছে না যদিও, যেমন পাওয়া গেল সেটা মিলিয়ে দিলাম। तब यहाँ पे अभी कर्नाटका स्टेट खत्म होता है। यही हमारा कर्नाटका स्टेट बॉर्डर है। বান্দিপুর শেষ হয়ে গেল। ये जगह का नाम है केक्कनाहल्ला। বলতে পারি केक्कनाहल्ला इंडिया टू सॉरी कर्नाटका लास्ट बॉर्डर है। এটা কর্ণাটক। बाय बाय टू कर्नाटका, वेलकम टू तमिलनाडु।
अभी सब लोग 2 मिनट के लिए सब लोग कैमरा अंदर रखते हैं चेक पोस्ट में। সবাই ক্যামেরা ভেতরে রাখ- বলিয়ে 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 तमिलनाडु में पूरा सागवान का पेड़ चला, हमारा बंडीपुर में वही चंदन चला, सैंडलवुड ट्री अंदर हमारा कर्नाटक में सागवान मीन सेगुन, हाँ रोजवुड, ये पूरा सागवान का फर्नीचर बनाते हैं ना, इसी पेड़ से फर्नीचर बनाते हैं। একটা এই ছিল নাকি? আমরা জানলাম একটু আগেই আমরা পার হয়ে গেলাম वो किचन वाले का बैग ऊपर ही रखी है। বান্দিপুর ন্যাশনাল পার্ক অর্থাৎ কর্ণাটকের এলাকা থেকে তামিলনাড়ুর মধুমালা রিজার্ভ ফরেস্ট। ये पूरा वीरप्पन का इलाका है, ये वीरप्पन का हेडक्वार्टर है। এক সময় अभी নাকি अभी एक ब्रिज पास किया ना सर, उसके ब्रिज के ऊपर 1992 में 7 पुलिस को मारा था वीरप्पन, इसी ब्रिज के ऊपर। ভয়ানক জায়গা ছিল 90-এর দশক। कुछ भी नहीं है सर, पूरा सीसी सैटेलाइट कैमरा हो गया सब। এখানে সেগুন एक গাছ चोरी भी প্রচুর नहीं, পরিমাণে, ऐसे ही চন্দন पड़ा গাছও रहता নাকি है, আছে। कोई नहीं लेके नहीं जाता, या कोई এখন डाकू জায়গা শান্ত चोर, হয়ে গেছে। कोई नहीं। আমরা ঢুকেছি মধুমালাই ফরেস্ট তামিলনাড়ু, আর আসছিলাম কর্ণাটক বান্দিপুর इसको ফরেস্ট एक থেকে। पीस रखना है, সুতরাং इसको एक वहाँ पे साइड में पीस हाइट का करके करना है, और एक बार वो हैंडल भी रेडी करना है, फिर से जाना है बॉडी बिल्डर के पास। पहला टेस्ट ड्राइव है ना सर, क्या करेंगे? সুতরাং एक ना एक होता रहता है। সুতরাং এই দৃশ্যটাই আমাদের নেওয়ার ছিল। सर अभी 10-15 किलोमीटर, আমরা জঙ্গলের মধ্যস্থলে और 3 जंगल और मतलब केरला 10-15 नहीं, किलोमीटर बाकी। केरला अलग है। আর 10-15 কিলোমিটার पैदल বাদে जाएंगे यहाँ से 20 বান্দিপুর किलोमीटर শেষ হয়ে केरला है, যাবে। और रोड মধুমালাই पे শেষ হয়ে जाएंगे যাবে। तो 45 किलोमीटर आता है। প্রতিপার্শ্বস্থ একটি জায়গা নিডল ভিউ পয়েন্ট বা এরকম নিডল রক ভিউ পয়েন্ট, সেরকম একটা জায়গায় আমাদের দ্বীপ্রাহরিক ভোজ, নবমী দ্বীপ্রাহরিক ভোজ আমরা খাচ্ছি। ঝড় উঠে গেছে, সময় খুব অল্প, আচমকা 5 মিনিটের মধ্যে মেঘে ছেয়ে গেল আকাশ, হু হু করে মেঘ যাচ্ছে, অর্থাৎ একটু বাদেই হয়তো বৃষ্টি এসে যাবে, আলো কম, তার মধ্যে আমাদের দ্বীপ্রাহরিক ভোজটা অত্যন্ত দ্রুত গতিতে ওই মেঘের সঙ্গে পাল্লা দিয়ে আমরা সমাধা করার চেষ্টা করছি। না হলে আচমকা বৃষ্টি এসে গেলে আমাদের ভোগান্তি শেষ থাকবে না। নবমীর দুপুর দ্বীপ্রাহরিক ভোজ, নিডল রক ভিউ পয়েন্ট। এটা আমরা একটু আগে বান্দিপুর এবং মধুমালাই রিজার্ভ ফরেস্ট পার হয়ে এসে এই যে জায়গাটা রয়েছে উটির রাস্তায়, সেই পাহাড়ি পথের মধ্যে এক জায়গায় আমাদের দুপুরে খাওয়া সারলাম। সন্ধ্যা এখন 8:10, আমরা দাঁড়িয়ে আছি একটি সুদৃষ্ট হোটেলের সামনে। এই হোটেলটা কিন্তু আমাদের নয়, হোটেল গ্ল্যাটন ম্যানার। এই হোটেলটা আমাদের নয়, এখানে আমাদের বাসটা সাইড করেছে, এইখানে এই বাসটা দাঁড়িয়ে আছে, বাসের সাইডিং অপেক্ষা করছি। আমাদের সমস্ত এরা গেছেন বাজার করতে, অর্থাৎ আমাদের ম্যানেজার এবং আরও কয়েকজন গেছেন জিনিসপত্র কিনতে। আমরা অপেক্ষা করছি, তারা এসে এই বাসে আবার উঠবেন। এখান থেকে আমাদের হোটেল মোটামুটি 3 কিলোমিটার দূরত্ব। এখানে সুন্দর সুন্দর সমস্ত দোকান আছে, শাড়ির দোকান, এবং তারই সঙ্গে এখানকার গ্ল্যান্টন বলে একখানা নীলগিরি শপ, অর্থাৎ এখানে নানান রকমের জিনিস, এখানকার হার্বালস বিক্রি হয়। আর এই হোটেলের সামনে আমাদের খানিকক্ষণ দাঁড়ানো, এটাই আমাদের খানিকটা সময় কাটছে। হোটেলে পৌঁছতে এখন আধ ঘন্টা 45 মিনিট মতন দেরি হবে, অর্থাৎ আমরা প্রায় 9টা নাগাদ হোটেলে ঢুকতে পারবো বলে মনে হয়। বাসের সামনেই আমরা দাঁড়িয়ে। গতকাল রাত্রে আমরা উটিতে যে হোটেলটায় উঠেছিলাম তার নাম RJ ইন। মোটামুটি খারাপ নয়, চলে যায় এরম ভালো একটা হোটেল। গিজার আছে, ভালো কম্বল আছে, ঘর আছে, পাশে কিছু সিনিক বিউটি আছে ইত্যাদি সম্বলিত এই হোটেলটা। কোয়েম্বাটুরের কোন রাস্তায় আমি জানি না এটা, কারণ কি আমরা রাত্রিবেলা উঠেছিলাম হতক্লান্ত অবস্থায়, তারপরে আর অত কিছু দেখার মতন ব্যবস্থা ছিল না। এটা উটিতে আমরা এসেছি, পরের পর তুলব। আজকে আমাদের সমস্ত সঙ্গী সাথীরা তারা গেছেন কুন্নুর দর্শনে।
সকালবেলা উঠে দৌড়ানো, আমরা অত্যন্ত ক্লান্ত ছিলাম, আমরা সেই ট্যুরটা আজকে অ্যাভেল করিনি, সেই জন্যে আমরা বাড়িতেই রয়েছি। আমরা যে হোটেলটাতে উঠেছি উটকামান্ডে, সেই হোটেলটার নাম হলো RJ ইন। তার পিছনের দিক থেকে কিছু দৃশ্যাদি খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, মেঘলা আকাশ, দুপুর এখন বেলা 1টা, সামনে দাঁড়িয়ে থাকা কিছু গাড়ি আর আশপাশে কিছু সাধারণ দৃশ্য, এইটুকুই পাওয়া যাচ্ছে। আজ আমার সঙ্গীরা গেছেন একটা কুন্নুর ট্যুরে, কুন্নুর বলে একটা জায়গায় বেড়াতে, তা সেইখানে তারা আজকে দিনটা কাটাবেন। আমরা আজকে রেস্ট ডে হিসাবে কোথাওই যাইনি, হোটেলেই রয়েছি, মেঘলা আকাশ, তারই মধ্যে ছোট্ট উটকামান্ডে যেখানে উঠেছি RJ ইন, তার কিছু দৃশ্যাদি, এই সেই ঢোকবার দরজা, সামনে সিংহ লাঞ্ছিত সেই রিসেপশনের গেট, যেরকম হোটেলে থাকে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা গাড়ি, ফুল গাছ, শুকর দেওয়া কাপড়, সাধারণ দৃশ্যাদি, আশপাশের কিছু দৃশ্য তুললাম। আসলে দৃশ্যপটটা হলো প্রকৃতি, প্রাকৃতিক যে দৃশ্যপট আমরা পাচ্ছি সেইগুলোকেই আমরা নিচ্ছি, সেইগুলোই আমাদের থাকবে। এই দূরে দেখা যাচ্ছে নীল পাহাড়, অপূর্ব সুন্দর, মেঘলা আকাশ। আজকে বিজয়া দশমীর শুভ দিনে আমাদের ছোট্ট এই ফটো সেশন আশপাশের দৃশ্যাদিকে ধরে অপূর্ব সুন্দর লাগছে। এই দুপুরটা সুন্দর দুপুর, দাঁড়িয়ে থাকা গাড়ি, হোটেলখানা ইত্যাদি, আর আমাদের সঙ্গে আসা সমস্ত আগত যাত্রীরা গেছেন আজকে কুন্নুর দর্শনে, আমরা যাইনি, রয়ে গেছি আজকে এখানে, তারই মধ্যে এই দৃশ্য। শুরু হচ্ছে আমাদের শুভ বিজয়ার বৈকালিক আনন্দযজ্ঞ। শুভ একাদশী, 7:22 সকাল এখন। সেই সময় আমাদের একটা ক্যামেরা ঠিক করার জন্যে এইটা নেওয়া। শুরু হচ্ছে আজকের দিন, শুভ একাদশী 2022। মুসৌরি স্থিত, উটি স্থিত যে হোটেলটা আমরা উঠেছি তার এটা সুবিস্তৃত ডাইনিং হল। সেই ডাইনিং হলের সকাল এখন 8:45, সেইখানে বসে আমরা চাটা খাচ্ছি। আরও সবাই আসবেন, একটু বাদে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হবে, ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরোবো আজকের দিনের যা পরিকল্পিত ভ্রমণ তার। আমরা যে জায়গাটা এখন সেটা হলো মহীশূর বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে 200 মিটার মতন দূর, এই লেখা রয়েছে। আমরা ঘুরে এসেছি, মেঘলা আকাশ, আমরা ঢুকিনি। যারা যারা ঢুকেছেন ভেতরে তারা গেছেন, আমরা বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছি। এই সেই সুরম্য বাস স্ট্যান্ড, প্রচুর বাস দাঁড়িয়ে আছে এখানে। এই বাস স্ট্যান্ডের সামনে আমরা অপেক্ষা করছি। একাদশীর দিন, বেলা এখন 1টা। আজকে অনেক জায়গায় যাওয়ার রয়েছে। এখন 2:45। আমরা দাঁড়িয়ে আছি লেকের ধার, লেকের ধারে লেক সাইড কিছু দোকান, বাস স্ট্যান্ড, সেখানে আমাদের দ্বীপ্রাহরিক একাদশিক ভোজ, অর্থাৎ একাদশীর দিনে একাদশী খাওয়া। এই পাঁচিলে আমরা আজকে আউটসাইড লাঞ্চটা সারছি। সবাই কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ বসে খাচ্ছেন। এরপরে বোধহয় বোটিং হবে, ট্রেন আছে, আরও সব কী কী আছে আমরা জানি না। এইখান থেকে লম্বা বাস স্ট্যান্ড, উটি লেক, উটি লেকের আশপাশের দৃশ্যাদি, আকাশ বড় মেঘলা, খুব ভয়ের ব্যাপার, হয়তো টেনে মেরে বৃষ্টিও নামতে পারে। সেই জন্য আমরা দ্রুত আমাদের ভোজন পর্ব সমাধা করবার চেষ্টা করছি। এরপরে যেরাম প্রকৃতি দেবী আমাদের সুবিধা দেবেন সেই রকম আমরা ঘুরব। দুপুরবেলা দ্বীপ্রাহরিক ভোজ সভা চলছে আমাদের। এই আমাদের খাবারের এখানে বন্দোবস্ত করা হয়েছে। আজকে দুপুরে মেনু ভাত, ডাল, মাছ, তরকারি ইত্যাদি। আমরা দেখছি এখানে খাবারের দৃশ্যাদি, দ্বীপ্রাহরিক ভোজ, উটি লেক। উটি লেকের ধারে কাছে নানান রকম আনন্দের ব্যবস্থাও রয়েছে। এখানে কোস্টার গাড়ি চলছে, নাগরদোল্লা ঘুরছে। এটা একটা প্রমোদের জায়গা। ওই যে আমাদের
সে ড্রাগন কোস্টার সেটাও চলছে, আর নাগরদোল্লা তো আছে, উটি লেক, একাদশী দ্বীপ প্রহর। কথা বলা নিষিদ্ধ, কারণ এখানে আমি স্টিল ক্যামেরায় কাটিয়েছি। এই হলো বোট এলাকা, বোট এলাকা, সুন্দর সুন্দর ব্যাপার। এইখানটা হলো বোট হাউসে নামবার জায়গা। আমরা একটা মোটর বোটের বন্দোবস্ত করেছি যেখানে 15 জন সিটার। এখানে নানান রকমের চার্জ রয়েছে। 15 সিটারের মোটর বোট, সেইখানে আমরা মোটর বোটিং করবো বলে ঠিক হয়েছে। এই হলো সেই বোট হাউসের এলাকা, বোট হাউসের এলাকা। প্যাডলিং বোটে, এর একটা 4 সিটার প্যাডেল বোট। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহযাত্রীদের, তারা আস্তে আস্তে চালাচ্ছেন। এখানে অদ্ভুত নিয়ম, আধ ঘন্টা সময়, 1 সেকেন্ড যদি পার হয়ে যায় তাহলে কিন্তু ডবল চার্জ নিয়ে নেবে। 350 টাকায় প্যাডেল বোটটার দাম এই আধ ঘন্টা রাইডিংয়ের জন্যে। আর আধ ঘন্টা পার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু আরও 350 টাকা যেটা ডিপোজিট দেওয়া রয়েছে সেটা ফরফিট হয়ে যাবে। যাই হোক, যা নিয়ম তাই মানতে হবে আমাদের। আমরা এরকমভাবে চলেছি প্যাডেল বোটে, সুন্দর লাগছে দৃশ্য। জানি না আর কি কী পাবো। সুন্দর প্যাডলিংয়ের দৃশ্যটা এই উটি লেকে। আমাদের আজকে সুন্দর একাদশীর বিকেল। ওই দেখো, সুন্দর লাগছে। আমাদের খালি টাইমটা মেনটেন করতে হবে। এই দূর থেকে পড়ন্ত সূর্যের আলোয় এই উটি লেক অপূর্ব লাগছে। আটকে গেল কেন? আচ্ছা, যখন বলবেন আবার করব। সুন্দর প্যাডলিং হচ্ছে, সবাই আমরা একসঙ্গে হয়ে গেছি, পুরো দলগুলোই সব একসঙ্গে। সুন্দর প্যাডেল বোট চলছে, পুরো দলটাই আমরা 4টে নৌকাই আমরা একসঙ্গে করে নিয়েছি। আর এইখান থেকে দৃশ্যাদি তুলছি উটি লেকের। অপূর্ব লাগছে, অপূর্ব এই একাদশীর বিকাল। ভোলা যায় না এমন বিকাল, প্যাডেল বোটের প্যাডলিং এবং সূর্য করজ্জ্বল আকাশ, সুন্দর লাগছে। গ্লাসটা বার করো, বোতলটা বার করো, এখানেই খাওয়া হচ্ছে। উল্টো উল্টো করবো না এবারে? এবার আমি করছি, এবার আমাকে দাও ব্যাগটা। হ্যাঁ, আর উপরে এইটা না বড়, হ্যাঁ জানো তো, হাতের মধ্যে সব। কাছাকাছি না হেলমেট পहन लो। ছেড়ে দে, ছেড়ে দে, প্যাডেল ছেড়ে দে, প্যাডেল ছেড়ে দে। শেষ জাম, আমরা ছেড়ে চলে এসেছি উটির হোটেল। এখন প্রতিপার্শ্বস্থ উটির হোটেলের নিচে বাসটি দাঁড়িয়ে আছে। এই বাসে আমাদের যাত্রা কোয়েম্বাটুর। সেখান থেকে ট্রেনে ধরা, সেখান থেকে তিরুপতি। সমস্ত অপেক্ষামান সমস্ত লাগেজরা, একটু বাদে লাগেজগুলো সব উঠে যাবে। আমরা রোজকারই মতো প্রতিপার্শ্বস্থ এক জায়গায় আমাদের আজকের দুপুরে খাওয়ার আসর। দ্বীপ্রাহরী খাওয়ার আসরে
আমরা কিছু ছবি নিচ্ছি। এই খাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। দুপুর এখন 3:05। এখানে একটি শিব মূর্তি দেখতে যাওয়া হবে, তারপরে কোয়েম্বাটুর স্টেশন। মোটামুটি এইরকমই দাঁড়িয়ে রয়েছে। আমাদের আশপাশে সবাইকে বন্ধুদের দেখতে পাচ্ছি এবং এটি একটি খাওয়ারই জায়গা। আরও অন্যান্য দলকেও দেখতে পাচ্ছি, তারাও খাওয়ার আসর জমিয়েছেন। একটি ছোট্ট হোটেলও আছে। খুব সুন্দর এই দুপুরটা লাগছে। এসব দুপুর ভোলা যায় না। আমাদের খাদ্য গ্রহণ পর্ব মোটামুটি শেষ। কয়েকজনের এখনো বাকি আছে, তারা খাচ্ছেন। আশপাশের দোকান কিছু। এই খাদ্য এই আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাসটার আশপাশে এই দ্বীপ্রাহরিক ভোজ চলছে আমাদের। সেই ভোজ সভা প্রায় সমাধা। সুন্দর ছায়া সুনিবিড় শান্তির নীড় মার্কা একটি সুন্দর জায়গা আদিযোগী মন্দিরের পথে। আদিযোগী একটি বিশাল বড় শিব মূর্তি। সেই শিব মূর্তি দেখতেই আমরা এগোচ্ছি। এখন দুপুর সাড়ে জায়গাটা এসে দাঁড়িয়েছি, সেটা হলো আদিযোগী মূর্তির পদতলে। এই আদিযোগী অর্থাৎ শিব মূর্তি একটি বিশাল বড় কালো গ্রানাইটের অপূর্ব সেই দৃশ্য। ইনি সেই আদিযোগী মূর্তি, অপূর্ব সেই শিব মূর্তি। আমরা অবলোকন করি, প্রণিপাত করি তাঁর চরণে। আর তাঁরই সামনে একটি ছোট্ট বাজার, মোটর স্ট্যান্ড ইত্যাদি বসে গেছে। প্রচুর মানুষ আসেন এই আদিযোগী মূর্তি দর্শনে। আমরাও এসেছি যেরকম, সেই রকমভাবে আদিযোগী মূর্তি দর্শন করে অনেকে ফটো তুলবে। এখানে একটা গেটও আছে, আরও কাছে গিয়ে দেখবার আমার দরকার নেই। ভগবান তো সর্বত্রই বিরাজমান। আমরা তাঁর চরণে আর একবার প্রণিপাত করে আমাদের আদিযোগী মূর্তি দর্শন সমাধা করলাম। 9 অক্টোবর 2022। আমরা লক্ষ্মী পূজা আজকে। আমরা ফিরে চলেছি কলকাতার দিকে। মহীশূর, উটি এবং তিরুপতি ট্যুর সুন্দরভাবে সম্পন্নিত হওয়ার পর আর এখন আমরা কলকাতায় ঘরের পথের দিকে। রাত্রিবেলা 12টা নাগাদ আমাদের কোথাও নামা ডানকুনিতে এবং সেখান থেকে কলকাতার বাড়ি। সুন্দর ভাবে সম্পন্নিত হলো আমাদের এই সুন্দর ট্যুরটি। আমরা ধন্যবাদ জানাই আমাদের ট্যুরের নতুন ঠিকানাকে। অনেক অভিনন্দন রইল তাদের জন্য। কলকাতার সেই লব্ধপ্রতিষ্ঠ ট্যুরিং সংস্থা নতুন ঠিকানা। আমাদের ধন্যবাদ তোলা রইল তাদের প্রতি।